1900 সালের দিকে, 1900, যখন প্রথম বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট সেটা তৈরি হয়ে গেছে, তখন কার্ল ল্যান্ডস্টাইনার বলে একজন সায়েন্টিস্ট, কার্ল ল্যান্ডস্টাইনার নামের একজন সায়েন্টিস্ট, উনি ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ এক ব্যক্তির দেহ থেকে রক্ত অন্য ব্যক্তির দেহে দেওয়া প্রথম ট্রাই করলেন। তো ট্রাই করে দেখা যাচ্ছে কি, চেষ্টা করে অধিকাংশ মানুষই কিন্তু মারা যাচ্ছে। তো এখানে ব্লাড ট্রান্সফিউশন করার প্রধান উদ্দেশ্য হলো যে যুদ্ধক্ষেত্রে প্রচুর যে সৈন্য যারা আহত হচ্ছিল, তাদের প্রচুর রক্তক্ষয় হচ্ছিল। তো যারা বেঁচে যাচ্ছিল তাদেরকে যাতে অন্য সুস্থ ব্যক্তির দেহ থেকে রক্ত দিয়ে তাকে বাঁচানো যায়, সেটাই ছিল মূল উদ্দেশ্য। তো এইটা করতে গিয়ে উনি দেখছেন যে অধিকাংশ ক্ষেত্রে মারা যাচ্ছে। তো এইটার কারণ অনুসন্ধান করতে গিয়ে উনি হিউম্যান ব্লাডে হিউম্যান ব্লাডে আরবিসিতে, আরবিসি অর্থাৎ লোহিত কণিকাতে দুই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করলেন। একটু হোল্ড কর। একটা হচ্ছে এ অ্যান্টিজেন, আর একটা হচ্ছে বি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে উনি তখন নাম দিলেন অ্যান্টিজেন অথবা অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনোজেন। তো কোনো এক ব্যক্তির দেহে দুটো অ্যান্টিজেনই থাকতে পারে লোহিত কণিকার উপর, কিংবা যে কোনো একটা থাকতে পারে, অথবা কিছুই নাও থাকতে পারে। অর্থাৎ চার ধরনের সম্ভাবনাই কিন্তু সমান। অর্থাৎ এ থাকলো, কিংবা বি থাকলো, কিংবা এবি থাকলো, কিংবা ও কোনোটাই থাকলো না। তাহলে এই একটা কন্ডিশন বা একটা শর্ত আমরা পেতে পারি। উল্টো দিকে সেই ব্যক্তির যে প্লাজমা, সেখানে আলফা আর বিটা অ্যান্টিবডি পাওয়া গেল, যাকে বলা হলো অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি। তো এইটার ক্ষেত্রে দেখা গেল কি, না যার অ্যান্টিজেন এ থাকছে তার দেহে আলফা থাকছে না, যার অ্যান্টিজেন বি থাকছে তার বিটা থাকছে না। তাহলে আলফাটা হচ্ছে অ্যান্টি এ, বিটাটা হচ্ছে অ্যান্টি বি। এবার এর ভিত্তিতে উনি কি করলেন, হিউম্যান ব্লাড গ্রুপকে টোটাল চারটে ভাগে ভাগ করলেন: এ, বি, এ বি আর ও। এইটাকে বলা হয় হিউম্যান এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, বা সোজা কথায় এবিও ব্লাড গ্রুপ সিস্টেম। তো এর বেসিসে, অর্থাৎ লোহিত কণিকায় অ্যান্টিজেন এবং প্লাজমায় তার করেসপন্ডিং অ্যান্টিবডির ভিত্তিতে উনি একটা টেবিল দিলেন, যেখানে লেফটে থাকলো লেফটে থাকলো ব্লাড গ্রুপ, মাঝে থাকলো আরবিসিতে অ্যান্টিজেন যেটা রয়েছে বা অ্যাগ্লুটিনোজেন যেটা রয়েছে, আর প্লাজমাতে অ্যান্টিবডি যেটা রয়েছে। তো যার অ্যান্টিজেন রয়েছে এ,
তার ব্লাড গ্রুপ হচ্ছে এ, এবং তার প্লাজমাতে কিন্তু কখনোই আলফা থাকবে না, থাকবে বিটা। যার অ্যান্টিজেন রয়েছে বি, তার ব্লাড গ্রুপ হবে বি, তার প্লাজমাতে অ্যান্টিবডি হবে আলফা। যার অ্যান্টিজেন হচ্ছে এ বি উভয়েই, তার ব্লাড গ্রুপ হবে এ বি, তার কিন্তু অ্যান্টিবডি কিছু থাকবে না। যার কোনো কিছুই অ্যান্টিজেন নেই, তার ব্লাড গ্রুপ হবে ও, এবং এখানে কিন্তু আলফা বিটা উভয় থাকবে। তাহলে এখান থেকে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে, সোজা কথায়, যদি এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে যদি প্লাজমাতে অ্যান্টিবডি আলফা কিংবা বিটা থাকতো, তাহলে কিন্তু আলফা থাকলে এর সঙ্গে বিক্রিয়া করে যেত, সোজা কথায় যদি একদম পাতি কথাই বলি। আর যদি বিটা থাকতো তাহলে বি এর সঙ্গে বিক্রিয়া করে যেত, সেটা কিন্তু হবে না। একইভাবে এখানে যেহেতু অ্যান্টিজেন ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসিতে কোনো অ্যান্টিজেন নেই, তাই এদের ক্ষেত্রে কিন্তু প্লাজমাতে আলফা এবং বিটা অ্যান্টিবডি উভয় পাওয়া যাচ্ছে। তো এর ভিত্তিতে উনি বললেন কি, ও ব্লাড গ্রুপ যেগুলো আছে এদের, তারা কিন্তু সকলকে ব্লাড দিতে পারে, সকলকে ব্লাড ডোনেট করতে পারে। তাই একে বলা হবে ইউনিভার্সাল ডোনার বা সার্বিক দাতা বাংলায় বলে। আর এগুলো ওই বাংলায় পড়লে হবে না, এগুলো ইংরেজি করতে হবে ইউনিভার্সাল ডোনার। আর এবি ব্লাড গ্রুপ যে, সে সকলের কাছ থেকে নিতে পারে ব্লাড, সকলকে ব্লাড, সকল থেকে ব্লাড নিতে পারে, রিসিভ। তাইকে বলা হবে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা গ্রহীতা। এই হলো বিষয়টা। তো এই কনসেপ্টটা কিন্তু অনেক দিন কিন্তু থাকলো, অর্থাৎ ও থেকে ওকে দেওয়া হচ্ছে, একে দেওয়া হচ্ছে, বি কে দেওয়া হচ্ছে, বি কে দেওয়া হচ্ছে, আবার এ বি ও থেকেও নিচ্ছে, এ এ এ থেকেও নিচ্ছে, বি থেকেও নিচ্ছে, এ বি থেকেও নিচ্ছে। তো এই প্রসেস কিন্তু চলতে লাগলো। কিন্তু 1940-এর কাছাকাছি, 1939-40-এর কাছাকাছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আরেকটা সমস্যা তৈরি হলো। দেখা যাচ্ছে কি, এ থেকে এ ব্লাড গ্রুপকে দিলেও যে ইন্ডিভিজুয়াল আছে সে মারা যাচ্ছে, বা বি থেকে বি কে দিলেও যে ইন্ডিভিজুয়াল আছে সে কিন্তু মারা যাচ্ছে। তো এইটা অনুসন্ধান করতে গিয়ে এর সঙ্গে আরেকজন বিজ্ঞানী যুক্ত হলেন, সেটা হচ্ছে উইনার বলে, অ্যালব্রেট উইনার, শুধু উইনার জানলেই হবে। কার্ল ল্যান্ডস্টেইনার আর উইনার মিলে কি করলেন, আফ্রিকার রিসার্চ মাঙ্কিতে, রিসার্চ হচ্ছে বিজ্ঞানসম্মত জেনাস নেম, রিসার্চ ম্যাকিওকাস বলা হয়, তো তোদের রিসার্চ জানলেই হবে, রিসার্চ এসপি। এই মাঙ্কির মধ্যে তাদের যে আরবিসি আছে, তাদের প্লাজমা, সরি, তাদের আরবিসির যে প্লাজমা পর্দা, তার গায়ে 8 ধরনের অ্যান্টিজেন পেলেন, লক্ষ্য করলেন, যাকে এই হনুমানের রিসার্চের জেনাসের নামের ভিত্তিতে আর এইচ অ্যান্টিজেন বলা হলো, বা বর্তমানে যাকে বলা হচ্ছে আর এইচ ফ্যাক্টর। তো এই আর এইচ ফ্যাক্টর পাওয়া যাওয়ার পরে এটা খোঁজার চেষ্টা হলো মানুষের মধ্যে দেখা গেল কি, হ্যাঁ, যে ওই আগে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ এ থেকে এ সব ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে না রক্ত দেওয়া, বি থেকে বি সেটাও হচ্ছে না, তো সেটা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে কি, না রিসার্চ বাঙ্কির মতন এই মানুষের মধ্যেও কিন্তু আর এইচ অ্যান্টিজেন বা আর এইচ ফ্যাক্টর উপস্থিত আছে, এবং এর ভিত্তিতে একে বলা হলো কি আর এইচ অ্যান্টিজেন পজিটিভ বা আর এইচ নেগেটিভ। তো বিশ্বে মোটামুটি আর এইচ পজিটিভ 85% মানুষের মধ্যে পাওয়া যায়, এবং আর এইচ নেগেটিভ প্রায় 15%-এর মধ্যে পাওয়া যায়। ইন্ডিয়ার ক্ষেত্রে এই রেশিওটা, এই বা বেশি বলছি, পার্সেন্টেজটা একটু বেশি, মোটামুটি 90% আর এইচ পজিটিভ, বাকিটা হচ্ছে আর এইচ নেগেটিভ। তাহলে বোঝা যাচ্ছে যে বিশ্বে আর এইচ নেগেটিভ ব্লাড গ্রুপের যে প্রাচুর্যতা বা অ্যাভেলেবিলিটি আর এইচ পজিটিভের থেকে কিন্তু অনেকটাই কম। এবার এক্ষেত্রে যখন আমি এবার আর এইচ ফ্যাক্টর আর ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমকে মিশিয়ে বলবো, কোনো কারো ব্লাড গ্রুপ বলবো, তখন হবে কি, সাপোজ ধর আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, তার মানে কি বোঝাবে, আমার যে অ্যান্টিজেন আছে লোহিত কণিকায় বি, এবং আর এইচ আমি পজিটিভ, এবং তার করেসপন্ডিং প্লাজমাতে অ্যান্টিবডি আছে আলফা, হয়েছে। কারো যদি এ পজিটিভ হয়, বা ধর সাপোজ কারো এ নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার
আরবিসির ওপর আছে কি অ্যান্টিজেন এ, প্লাজমাতে অ্যান্টিবডি আছে বিটা, এবং সে আরএইচ নেগেটিভ, তার মধ্যে আরএইচ ফ্যাক্টর নেই। এখন এই যে আরএইচ ফ্যাক্টর আবিষ্কার হওয়ার ফলে এই ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রেসিপিয়েন্টের কনসেপ্টটা থাকলো না বা মডিফাই করা হলো, যাই হোক ওটা তখন আর এক্সিস্টেন্ট নয় বর্তমানে। তো এই হচ্ছে এবিও ব্লাড গ্রুপের যে ফিজিওলজিক্যাল বেসিস, সেইটা তোদের জেনেটিক্যাল বেসিসটাও আছে 12 গিয়ে, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল বেসিস। বল, কোনো প্রশ্ন থাকলে বল কারণ। হ্যালো, কারো প্রশ্ন থাকলে বল বাকিতে। অসুবিধা নাই, ভিডিওতে শুনে নিবি, তাহলে হবে না। ভিডিও দিয়ে দেবো, ভিডিওতে শুনবি, নাহলে তো অফলাইনে দেখা হচ্ছে সামনের সপ্তাহে। এখন ঘটনা হচ্ছে আরএইচ ফ্যাক্টরের যে বেসিসটা, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর কনসেপ্টটা এসেছে কিন্তু অনেক পরে, মানে প্রাথমিকভাবে যদি কোনো কোশ্চেন জায়গায় পাস যে এবিও মানে মানুষের ব্লাড গ্রুপ সর্বপ্রথম কোনটা আবিষ্কার হয়, সেটা কিন্তু সবসময় হচ্ছে এই এবিও সিস্টেম, এবিও, বারবার যেন খেয়াল থাকে। এই আরএইচ ফ্যাক্টরের ভিত্তিতে আমি যখন কম্বাইন করে লিখছি, দুটোকে যুক্ত হয়ে লিখছি, এটা কিন্তু অনেক পরে, মানে 1950s দিকে। তারপরে কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড ট্রান্সফিউশনের জায়গাটা একটা মোটামুটি জায়গায় এলো। এবার এখানে হচ্ছে কি তিন ধরনের কন্ডিশন আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচিং, এক্সাক্ট ম্যাচ, ডোনরকে যদি আমি ডি দিয়ে ডিনোট করি, তার সঙ্গে রেসিপিয়েন্ট আর সমান সমান একই ধরনের ব্লাড গ্রুপ। একটা হচ্ছে ক্রস ম্যাচ, আরটা হচ্ছে মিস ম্যাচ। খুব কাছাকাছি শব্দ, কিন্তু একটু পার্থক্য আছে। ক্রস ম্যাচিংটা জেনারেলি কি হয় না, ব্লাড গ্রুপ যদি টেস্ট না করেই আমি ডোনার থেকে রেসিপিয়েন্টে দিয়ে দিই, তাহলে কিন্তু কি হতে পারে, দুটো কন্ডিশন পেতে পারি। একটা হচ্ছে সে বেঁচে গেল, কিংবা সে মারা গেল, ক্রস ম্যাচিং যদি হয়ে যায়। মিস ম্যাচিংও ক্ষেত্রে তাই, বেঁচে গেল কিংবা মারা গেল। কিন্তু এখানে একটা পার্থক্য হচ্ছে, মিস ম্যাচের যে সম্ভাবনাটা, সেটা কিন্তু যুক্ত আছে কি প্রি টেস্টিং এর সঙ্গে। প্রি টেস্টিং অর্থাৎ ব্লাড ব্যাংক থেকে একজন রুগীকে ব্লাড দেওয়া হচ্ছে, তো দুটো ব্লাডকে আমরা আগে টেস্ট করে দেখে নেবো ল্যাবে বা ক্লিনিকে বা হসপিটালে বা নার্সিং হোমে। তারপরে আমি কিন্তু মিসম্যাচ বা ক্রস ম্যাচিং এর ব্যাপারে যাব, এই সরি মিসম্যাচের ব্যাপারে যাব। এবার এখানে তোর যদি ম্যাচ করে যায়, মানে এক্সাক্ট ম্যাচ হয়ে যায়, তখন আমরা তাকে বলি কি না, ব্লাড গ্রুপ কম্প্যাটিবল, মানে এক্সাক্ট ম্যাচ করে গেছে, অর্থাৎ কারো কোনো ক্ষতি হবে না। এবার বিষয় হতে পারে যে মিস ম্যাচের ক্ষেত্রে তাহলে আমি যদি বেঁচেই যাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে আমি আগে যদি টেস্ট করে নিয়ে জেনে যাচ্ছি, তাহলে সার্ভাইভাল রেটটা বাড়ছে। কিন্তু মারা যাচ্ছে কখন, যদি যে টেস্টিং করছে, সাপোজ যে টেস্ট ল্যাবে টেস্ট করছে বা ক্লিনিকে টেস্ট করছে, তার যদি কোনো সমস্যা হয় টেস্টিং এ, বা তার যে কেমিক্যালটা ইউজ করছে সেটা যদি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ডিজায়ার্ড রেজাল্ট টেস্টিং এ পাবো না, তখন ব্লাড দিলে কিন্তু মারা যাওয়ার বা মেরে ফেলার সম্ভাবনা থাকে। কিন্তু ক্রস ম্যাচিং এর ক্ষেত্রে কিন্তু এই প্রি টেস্টিং এর গল্পটা থাকে না, এইটুকুই পার্থক্য, আর কিছু না। তাহলে দেয়ার ইজ নো প্রভিশন ফর প্রি টেস্টিং ডিউরিং ক্রস ম্যাচ, কিন্তু মিস ম্যাচের ক্ষেত্রে কিন্তু এটা থাকে। তো যাই হোক, তোদের ক্ষেত্রে লাগবে এই ক্রস ম্যাচ মিস ম্যাচটা লাগবে না, যদি মেডিকেল ফেডিকেল দিস তখন লাগবে। আদারওয়াইজ তোদের লাগবে কি এই ব্লাড গ্রুপ কম্প্যাটিবিলিটি, এটা একটু লিখে নে ছোট্ট করে। লাইক ব্লাড গ্রুপ কম্প্যাটিবিলিটি বলতে কি বোঝো, বা ব্লাড গ্রুপ কম্প্যাটিবিলিটি ড্যাশ দিয়ে দিতে নিয়ে লিখবি, যদি ডোনার বা দাতা এবং রেসিপিয়েন্ট বা গ্রহীতার রক্তের গ্রুপ এবিও ও আরএইচ ফ্যাক্টরের নিরিখে যদি দাতা বা ডোনার এবং গ্রহীতা বা রেসিপিয়েন্টের রক্তের গ্রুপ এবিও এবং আরএইচ ফ্যাক্টরের ভিত্তিতে, বা এবিও এবং আরএইচ অ্যান্টিজেনের ভিত্তিতে হুবহু মিলে যায়,
তাহলে এমন ক্ষেত্রে গ্রহিতা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাই দুজনের ব্লাড গ্রুপকে আমরা বলি কম্প্যাটিবল ব্লাড। COMPATIBLE। আমি আরেকবার লিখে দিচ্ছি, ডান দিকে একটু খেয়াল কর, বড় হাতের করে। কম্প্যাটিবল ব্লাড গ্রুপ। নেক্সট আমাদের পরের স্লাইডে আমরা আজকের ক্লাসের জন্য RH ফ্যাক্টরের সিগনিফিকেন্সটা দেখবো। এটা একটু আগে 9 এ কনসেপ্টে ছিল, কিন্তু এত ডিটেল ছিল না, সুতরাং একটু মন দিয়ে শুনবি। RH ফ্যাক্টরের RH ফ্যাক্টরের দুটো গুরুত্ব বা সিগনিফিক্যান্স। একটা হচ্ছে রক্তের দান বা ব্লাড ডোনেশন, ওই রক্তের গ্রুপ ইত্যাদি ইত্যাদি বিষয়টা। আর একটা ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বা রোগ বলা যেতে পারে, দেখা যায় যদি এর RH ফ্যাক্টরে গন্ডগোল হয়, সেটা হচ্ছে কি আমরা বলে থাকি এরিথ্রোব্লাস্টোসিস ব্লাস্টোসিস ফিটালিস, বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, অর্থাৎ সদ্যজাতর যে রোগ আর কি। এটাকে শর্টে লিখি আমরা HDN বলে। ঠিক তুই পেয়ে যাবি, যা শোন। আচ্ছা, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা খেয়াল রাখবি যে মায়ের গর্ভের ভ্রূণের RBC নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। অন্যদিকে HDN নিউবর্ন মানে ব- ব- বুঝতে পারছি না কথা তোর। তোর নেটওয়ার্ক সমস্যা থাকলে টেলিগ্রামে মেসেজ কর, আমি দেখে নিচ্ছি। টেলিগ্রামে মেসেজ কর গ্রুপে। আচ্ছা, HDN এর বিষয়টা হচ্ছে যে হেমোলাইটিক, অর্থাৎ এখানেও লোহিত কণিকা ভাঙবে, কিন্তু শিশুর জন্মের পরে। এটাই কিন্তু পার্থক্য। দুটোর প্রেক্ষাপট কিন্তু একই। একটা হচ্ছে মায়ের গর্ভে যখন সন্তান রয়েছে তখনই তার লোহিত কণিকা ভেঙে যেতে পারে, RBC ভেঙে যাওয়া, কিংবা সেই শিশুটা যদি সেটা না হয়, অর্থাৎ তার শিশুটা তোর যেমন নর্মালি জন্ম মানে নর্মাল শিশুরা যেমন জন্মগ্রহণ করে সেরকম জন্মগ্রহণ করলো, কিন্তু শেষমেশ কি হলো, তার জন্মের পরে কিন্তু লোহিত কণিকাগুলো ভাঙতে থাকলো, তখন তাকে আমরা বলবো কি হেমোলাইটিক, অর্থাৎ RBC হেমোলাইসিস ভেঙে যাওয়া, ডিজিজ অফ নিউবর্ন, সদ্যজাতের। এখন ঘটনা হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়ে আছে একটু জেনেটিক্স, এই রাইস ফ্যাক্টরি জেনেটিক্সের জায়গাটা, যদিও তোদের এটা এখন নেই, 12-এ আছে, জাস্ট বেসিকটা জানতে হবে। তো নর্মালি RH ফ্যাক্টরটা বা RH অ্যান্টিজেন প্যাটার্নাল ইনহেরিটেন্স ফলো করে। সব ক্ষেত্রে নয়, প্রায় 80-90% ক্ষেত্রে। প্যাটার্নাল মানে হচ্ছে পিতৃতত্ত্ব, ফ্রম ফাদার। অর্থাৎ RH অ্যান্টিজেন যেটা আমরা পেয়েছি
ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি 100 জনেরকে আমরা অ্যাসেসমেন্ট করি যে কোথা থেকে পেয়েছে, সেটা কিন্তু প্রায় 80 to 90 ভাগ, 80 to 90%, বা অনেক ক্ষেত্রে 90%ই বলা হয় এখন, যদিও বলা হচ্ছে এটা কিন্তু পিতৃতত্ত্ব। এবার যদি এমন কোনো একটা কন্ডিশন আসে যে বেবি, মায়ের গর্ভে যেটা রয়েছে, সে হচ্ছে RH পজিটিভ, অর্থাৎ পিতার কাছ থেকে পেয়েছে, কিন্তু তার মাদার, তার মা হচ্ছে RH নেগেটিভ। তো এক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন যে দুটো বললাম, একটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, আরটা হচ্ছে HDN, এই ধরনের কন্ডিশন অ্যারাইজ হবে। কেন? না, একে একে আসি। ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে জেনারেলি কোনো সিমটম অ্যারাইজ হয় না, তবুও জানা ভালো। যখন তার ডেলিভারি যেমন চলে গেল, ডিউরিং ডেলিভারি যদি শিশুর রক্তের কিছু পরিমাণ মায়ের দেহে চলে আসে, মায়ের দেহে প্রবেশ করে, খেয়াল কর, মায়ের দেহে RH অ্যান্টিজেন ছিল না, তাহলে সেই মায়ের শিশুর রক্ত যদি কিছু পরিমাণ মায়ের দেহে চলে আসে, তাহলে কি হবে না, মায়ের দেহে অ্যান্টি RH অ্যান্টিবডি উৎপন্ন হবে। আবার বলছি, ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে যখন ডেলিভারি হচ্ছে, শিশুটা জন্ম হচ্ছে, তখন কি হবে, যদি শিশুর রক্তের, গোটাটাই কিন্তু কন্ডিশন অর্থাৎ শর্ত নির্ভর, যদি শিশুর রক্তের কিছু পরিমাণ মায়ের দেহে প্রবেশ করে, তাহলে কি হবে, মায়ের দেহে RH অ্যান্টিবডি উৎপন্ন হবে, অর্থাৎ যেহেতু মায়ের দেহ RH নেগেটিভ। এবার এই RH অ্যান্টিবডিটা কিন্তু একটা IgG টাইপের অ্যান্টিবডি, যা অমরা বা প্ল্যাসেন্টা প্ল্যাসেন্টা ক্রস করতে পারে। তাহলে অমরা প্ল্যাসেন্টাটা কি না, মায়ের দেহের মধ্যে যখন আমরা ছিলাম, তখন মায়ের কাছ থেকে যে পুষ্টি বা অক্সিজেন বা যাই পাই না কেন, আয়ন ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু পাচ্ছিলাম কার কাছ থেকে, মায়ের রক্ত থেকে শিশুর রক্তে আসছে, কার মাধ্যমে, অমরা বা প্ল্যাসেন্টার মাধ্যমে। ঠিক একইভাবে মায়ের দেহের মধ্যে কিন্তু যে RH অ্যান্টিবডি উৎপন্ন হয়ে গেল, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্ল্যাসেন্টা বেরোতে সক্ষম, একমাত্র অ্যান্টিবডি যা প্ল্যাসেন্টা বেরোতে সক্ষম মায়ের দেহে, সেটা হচ্ছে IgG। এবার যদি সেই মহিলা আবার সেকেন্ড টাইম প্রেগনেন্সি হয়, সেকেন্ড টাইম যদি সেই প্রেগনেন্ট হয়, এবং কোনটা কোনটা আর বল, আইজিজি, আইজিজি ইমিউনোগ্লোবুলিন জি, মানে অ্যান্টিবডিকে আমরা তোর অনাক্রমতার ভিত্তিতে আমরা বলে থাকি ইমিউনোগ্লোবিউলিন, তার যে জি প্রকৃতি সেটা হচ্ছে IgG। আপাতত এটুকু জানলেই হবে, ঠিক আছে। এবার যদি সেকেন্ড প্রেগনেন্সি হয়, এবং এক্ষেত্রে যদি বেবি পজিটিভ হয়, অর্থাৎ বেবি RH পজিটিভ, তাহলে কি হবে, এই RH অ্যান্টিবডি মায়ের দেহ থেকে শিশুর দেহে প্রবেশ করবে। কোথায়? মায়ের গর্ভেই। নি কি হবে, এই RH অ্যান্টিজেন যেটা শিশুর দেহে আছে, আর এদিকে মায়ের দেহ থেকে আসা RH অ্যান্টিবডি এখানে ক্রস রিঅ্যাকশন করে যাবে বা বিক্রিয়া করে যাবে, যার ফলে কি হবে, শিশুর দেহে হেমোলাইসিস শুরু হবে, হেমোলাইসিস বা RBC ভাঙন।
তো যদি মায়ের গর্ভেই এটা খুব ব্যাপক আকার ধারণ করে তাহলে মারা যাচ্ছে মায়ের গর্ভেই। একে বলা হচ্ছে এইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, প্রথমে যেটা বললাম। ব্লাস্টোসিস মানে ভেঙে যাওয়া, ফেটে যাওয়া। এরিথ্রো মানে হচ্ছে এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসি হয়েছে। আর যদি সে এটা এটা হচ্ছে ডেথ, আমরা বলে থাকি মেডিকেল সায়েন্সের ভাষায় বলি ডেথ ইন ভিটো, মানে গর্ভেই মারা গেছে। তো এটাকে অনেক সময় বলা হয় হেমোলাইটিক মিসক্যারেজও বলা হয়, মানে শিশু মানে মায়ের কোনো সমস্যা ছিল না কিন্তু শিশু গর্ভের মধ্যেই মারা গেছে অত্যধিক রক্তক্ষরণের জন্য বা রক্ত ভাঙার জন্য। সেটা কিন্তু এই ডেথ ইন ভিটো অনেকটা এর সঙ্গে রিলেটেড। এবার যদি শিশু বার্থ হয়ে যায়, জন্মে যায়, বার্থ যদি হয়ে যায়, সে কি করবে, এইচডিএনএ সাফার করবে। ওই যে হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, অর্থাৎ জন্মের পরেও আরবিসি ভাঙতে থাকবে। কতদিন পর্যন্ত চলতে পারে? মোটামুটি দেখা গেছে 5 ইয়ার্স পর্যন্ত। তারপরে বিভিন্ন রকম মেডিকেশন ইত্যাদি ইত্যাদি দিয়ে তাকে ট্রিট করা হয়। এটার জন্য হয় কি, ওই যে প্রচুর পরিমাণ লোহিত কণিকা ভাঙার ফলে কি হয় না, জন্ডিস হয়। এগুলো পরে জানবি, এখন জানার দরকার নাই। তো যদি টেক্সট বই পেতে পারি যে হেমোলাইটিক জন্ডিস, অর্থাৎ হেমোলাইটিস মানে কি না, লোহিত কণিকা ভাঙার ফলে যে জন্ডিস তাকে বলা হয় হেমোলাইটিক জন্ডিস। তাহলে এই ধরনের ডিজিজও হতে পারে। তো নর্মালি বার্থ যদি হয়ে যায় সেই শিশু, মানে যদি তার মায়ের গর্ভে যদি মারা না যায়, সে যদি জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু 5 বছর পর্যন্ত এই জিনিসটা চলতে পারে। হয়েছে। এবার এই অবস্থাতে কোশ্চেন হতে পারে যে যদি শিশু আরএইচ পজিটিভ হয়ে যেত তাহলে কি হতো, সরি আরএইচ যদি নেগেটিভ হয়ে যেত তাহলে কি হতো। তাহলে কিন্তু এই ধরনের কন্ডিশন আসবেই না, তার কারণ অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি উৎপন্ন হওয়ার গল্পই আসছে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে কি সেটা হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে, তবে চান্স প্রায় 10 to 20%, খুবই কম। তার কারণ কি না, ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে যে রক্তের কিছু পরিমাণ মায়ের দেহে প্রবেশ করবেই এমন কোনো কিন্তু গ্যারেন্টি নেই, বা সরি শিশুর দেহে যে প্রবেশ করবে তার কোনো গ্যারেন্টি নেই, যদি না শিশু স্কিন বা ইত্যাদি কোনো রাপচার না হয়ে যায়, যার সম্ভাবনা খুবই কম। কিন্তু শিশুকে বার করানোর সময় কিন্তু অমরা বা প্লেসেন্টাকে কাটতেই হয়, সেই অবস্থায় কিন্তু কিছু পরিমাণ ব্লাড মায়ের মানে দেহে কিন্তু চলে আসতে পারে, এই সম্ভাবনা থাকে। যদিও বর্তমান মেডিকেল সায়েন্স এটাতে অনেকটা ইমপ্রুভ করেছে যে যখন ডেলিভারি হয়, মানে সিজারিয়ান ডেলিভারি ক্ষেত্রে, এখন তো ম্যাক্সিমাম ডেলিভারি হয় সিজারিয়ান ডেলিভারি, সিজারিয়ান। তো সেটা হলে কি, বা সি সেকশন বলা হয়, সি সেকশন ডেলিভারি, সেটাগুলোর ক্ষেত্রে কি হয়, টেক কেয়ার করা হয় যাতে করে এই ঘটনাটা না ঘটে। আর ডাক্তারবাবুরা পরামর্শ দেয় যে বিফোর ম্যারেজ যে ব্লাড গ্রুপ যে টেস্টিং, মানে মাদার এবং ফাদার, ওই যে মাদার প্লাস ফাদার ক্রস করা ভালো জেনেটিক্সের ভিত্তিতে। এদের ক্ষেত্রে যেন ব্লাড গ্রুপ আইদার জন্য পজিটিভ হয় বা নেগেটিভ হয়, অথবা মাদার নেগেটিভ, সরি মাদার পজিটিভ ফাদার নেগেটিভ, এটা এইগুলো মোটামুটি বেস্ট কম্পার্টেবল এইগুলোকে অ্যাভয়েড করার জন্য, মানে প্রি ম্যারেজ আর কি। আদারওয়াইজ যদি এরকম হয়েও যায়, মানে প্লাস মাইনাস যদি হয়েও যায়, তার ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা বিষয়টা দেখেন যে বেবির এবং মায়ের ব্লাড গ্রুপ কি কন্ডিশনে আছে, তার উপর বেস করে কিন্তু ডেলিভারি বা অন্যান্য মেডিকেশন গুলো চলে। যেমন খুব একটা কমন যে ধরনের ড্রাগ, সেটা হচ্ছে রোগাম। কিছু মেডিসিনের বই রোগাম বলে, কিছু মেডিসিনে বলে রোগান বলে। তো বোথ আর কারেক্ট বেস্ট অন প্রোনাউন্সিয়েশন আর কি। তো এই ধরনের জাতীয় ড্রাগ ইউজ করলে কি হয় না, ওই যে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি গুলো মায়ের দেহে চলে গেছে, সেগুলোকে ডিস্ট্রয় করা যায়। ঠিক আছে। তো এই হলো আজকের তোদের ক্লাসের ওভারঅল বিষয়। কোনো প্রশ্ন থাকলে বল, বাকিটা নেক্সট ক্লাসে এগোবে অফলাইনে। কোনো কোশ্চেন থাকলে বল। হ্যালো। আমি এটা তোদের ইয়ে করে দেবো, আজকে হয়তো আজ হচ্ছে না, কালকে সকালে আমি আপলোড করে দেবো ইয়েতে, তোর কি বলে ইজি ভ্যালু চ্যানেলে। আচ্ছা, একটা বিষয়, 2 নম্বর বিষয় হচ্ছে যে কটা, আবার বলছি, প্রথম দিকে কিছু জয়েন করার সময় ছিলিস না অনেকে, সেটা হচ্ছে লাস্ট বলে শেষ করি, যেটুকু আজ কোনো পর্যন্ত অফলাইন বা অনলাইনে, আগে অফলাইন প্রথম 2 দিন, দেন এই ছুটির মধ্যে অনলাইনে হলো, সেটা একটু বই ভালো করে দেখ, টেক্সট বই, প্ল্যান্ট এবং অ্যানিমাল ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি দুটোই। আমি মোস্ট প্রবাবলি 26-এ ফিরছি, 26-এ বিকেলে কিংবা 27 তারিখ তোর সঙ্গে মিট হচ্ছে, ঠিক আছে? টাইমটা পরে জানাবো। আর এই কটা দিনের মাঝে কোনো ক্লাস হচ্ছে না, তোরা জাস্ট ওই যেগুলো হয়েছে সেগুলো একটু ভালো করে রিভাইজ কর, ঠিক আছে? ছাড়ছি তাহলে ক্লাসে আজকে।